জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওই আমি হেডফোনটা আনি নাই তো, জি স্যার। মোবাইল থেকে দুইটা ডিভাইস ইউজ করে কথা বলতে হচ্ছে এখন। আচ্ছা, আমার মনে হয় অ্যাটেন্ডেন্স তো মোটামুটি কয়েকজন দিয়েছো, যারা দাও নাই তারা দ্রুত দিয়ে দাও। আর স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। স্যার, পলিশ নোটেশন স্যার। পলিশ নোটেশন। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আচ্ছা, এখানে দেখো প্রথমে ডেফিনেশনটা আছে যে Polish notation named after the Polish mathematician Jan Lukasiewicz refers to the notation which has the operator symbol in placed before its two operands. কথাটা কি বোঝা গেছে? জি স্যার। অর্থ হচ্ছে আমরা যখন এরকম লিখি a প্লাস বি, তার মানে কি a এর সাথে b যোগ করা বোঝায়, তাই না? জি স্যার। আচ্ছা, কিন্তু পলিশ নোটেশনে এই সেম কাজটাই এর সাথে b যোগ করব, তারা লিখবে হচ্ছে কি প্লাস ab। অর্থ হচ্ছে এখানে অপারেন্ড কোনটা আর অপারেটর কোনটা? স্যার, এ বি হচ্ছে অপারেন্ট আর প্লাস হচ্ছে অপারেটর। অপারেটর, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে আমরা অপারেটরটা মাঝখানে লিখতেছি, ছোটকাল থেকে এভাবেই শিখছি। জি কিন্তু স্যার। পলিশ নোটেশন বলেছে যে অপারেটরটা থাকবে কোথায়? অপারেন্ড গুলোর আগে। আগে। জি স্যার। তাহলে এই নোটেশনের নাম হচ্ছে পলিশ নোটেশন। আরেকটা নাম আছে, তোমরা ডিসক্রিট ম্যাথে মোস্ট প্রবাবলি পড়েছো, প্রিফিক্স নোটেশন। পড়েছো? স্যার, প্রিফিক্স নোটেশনটা স্যার। কি চ্যাপ্টারে পড়ার কথা? ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স, থ্রিটা ভার্সেলে এই ধরনের একটা কথা আছে। আচ্ছা, যাই হোক, এটা মনে করে দেখো, ওখানে পড়ানোর কথা। আচ্ছা, তাইলে হচ্ছে আমি যদি সি মাইনাস ডি লিখি তাহলে সেটা কি হবে পলিশ নোটেশনে? স্যার, যেটা মাইনাস সি সিডি। মাইনাস ডি মাইনাস সিডি, যেটা ই ইন্টু এফ সেটা হবে কি স্টার ই এফ, যেটা জি ডিভাইড বাই এইচ ডিভিশন জি এইচ। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন যদি আরেকটু কমপ্লেক্স হয়, যেমন হচ্ছে এ প্লাস বি ইন্টু সি, এ প্লাস বি ইন্টু সি, তাইলে কি হবে? তাইলে এগুলো হচ্ছে একটু ভেঙে ভেঙে করলে সুবিধা পাওয়া যায়। যেমন ধরো আমি আগে এ প্লাস বি, এটাকে যদি পলিশ নোটেশনে কনভার্ট করি তাহলে আগে প্লাস আসবে না, জি স্যার। তারপর বি। আসলে তো এই অপারেশনটা করলে এটার তো একটা মান চলে আসবে, তাই না? জি তাহলে স্যার। প্লাস এবি এই পুরোটাকে একটা সিঙ্গেল অপারেন্ট ধরবো, আর সি কে হচ্ছে আলাদা একটা অপারেন্ট ধরবো। তাহলে জি এখনো স্যার। আবার দুইটা আসলো না? জি স্যার। তাহলে আগে এখন চলে যাবে কি অপারেটরটা আগে চলে যাবে, জি স্যার। তারপরে প্লাস এবি, এই প্লাস এবিটা বেসিক্যালি একটা অপারেন্ট, এরপরে সি বসলো। তাহলে এ প্লাস বি ইন্টু সি, এটা যদি পলিশ নোটেশনে কনভার্ট করি তাহলে কি পাওয়া যাবে? মাল্টিপ্লিকেশন প্লাস এ বি সি। জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা পরেরটা দেখি, এ প্লাস বি ইন্টু সি, এখানে যেহেতু ব্রেকেট আছে তাহলে যোগ আগে হবে না গুণ আগে হবে? স্যার, সব গুণ আগে হবে স্যার। গুণ আগে হবে। তাহলে আমরা আগে বি ইন্টু সি এটাকে কনভার্ট করব। জি তাহলে স্যার। পলিশ নোটেশনের কারণে স্টারটা কি আগে আসবে, তাই না? জি স্যার। এরপরে বিসি যাবে। তাহলে এটা এখন হচ্ছে একটা সিঙ্গেল অপারেন্ট। আচ্ছা, আমি মোবাইল দিয়ে চালাচ্ছি। আচ্ছা, আসুক, আমি মোবাইল দিয়ে আপাতত করতেছি আর কি ডাবল। আর ওই দুপুরে লাঞ্চের জন্য কাউকে একটু বলে, কারণ আজকে তো যাই না, আজকে তো বেশি কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম যে বি ইন্টু সি, এই অপারেশনটা যেহেতু আগে হবে তাহলে এটাকে আগে কনভার্ট করলাম স্টার বিসি। তাহলে এখন মাথায় নিবে যে স্টার বিসি এখানে যদিও তিনটা জিনিস আছে, কিন্তু এটা আসলে কি একটা সিঙ্গেল অপারেন্ট না? জি স্যার। আর এ হচ্ছে আর একটা অপারেন্ট। তাহলে এখন কি হচ্ছে এ প্লাস স্টার বিসি, এটাকে একসাথে, তাহলে জি স্যার। স্টারটা প্লাসটা আগে চলে যাবে, তাহলে এটা অপারেটর।
এ হচ্ছে একটা অপারেন্ড আর স্টার বিসি হচ্ছে আরেকটা অপারেন্ড। জি স্যার। ঠিক আছে? তাহলে জি যদিও এখানে মনে হচ্ছে যে ভিতরে একটা স্টার আছে, কিন্তু আমাদের প্রিন্সিপাল কিন্তু ঠিকই আছে। তাহলে এ প্লাস বি ইন্টু সি আমরা যদি কনভার্ট করি, তাহলে এটার উত্তর হবে প্লাস এ মাল্টিপ্লিকেশন বিসি। জি স্যার। দেখো এই জিনিসটা বুঝছো কিনা? জি স্যার। এটা বুঝলে বাকিগুলো আমার মনে হয় আর সমস্যা নাই একই পদ্ধতিতে। যেমন এ প্লাস বি ডিভাইড বাই সি মাইনাস ডি, তাহলে এ প্লাস বি আমি যদি কনভার্ট করি তাহলে প্লাস এ বি, আমি যদি সি মাইনাস ডি কে কনভার্ট করি মাইনাস সি ডি, আর যেহেতু মাঝখানে ভাগ আছে তাহলে ভাগটা সবার আগে চলে যাচ্ছে প্লাস এ বি, তারপর হচ্ছে মাইনাস সি ডি। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি পলিশ নোটেশন বুঝি, তাহলে আরেকটা নোটেশন আছে, তার নাম হচ্ছে রিভার্স পলিশ নোটেশন, যেটাকে আমরা পোস্টফিক্সও বলতে পারি। জি স্যার। তাহলে এটার প্রিন্সিপালটা কি হবে? এ প্লাস বিটাকে আমরা কিভাবে লিখবো? এ বি প্লাস। এ বি প্লাস। পলিশ নোটেশন ছিল প্লাস এ বি, অর্থাৎ হচ্ছে আগে অপারেটর পরে অপারেন্ড। জি আর স্যার। রিভার্স পলিশ নোটেশন হচ্ছে আগে সব অপারেন্ড তারপরে কি স্যার অপারেটর। 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 তাহলে এটা এ বি প্লাস হবে, এটা সিডি মাইনাস হবে, এটা ইএফ স্টার হবে, এটা জিএইচ ডিভিশন হবে। তাহলে জি এখন এগুলো যদি আমরা একটু দেখি, এই মাঝের গুলো, তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু সি, তাহলে এখানে কোন অপারেশনটা আগে হবে? স্যার এ প্লাস বিটা আগে হবে স্যার। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে? স্যার এ বি প্লাস। এ বি প্লাস। তাহলে এটাকে একটা সিঙ্গেল অপারেন্ড হিসেবে চিন্তা করব। জি স্যার। এরপরে মাল্টিপ্লিকেশন সি, জি স্যার। তাহলে কি হয়ে যাবে? স্যার এ এ বি বি প্লাস সি ইনটু মানে স্যার সি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, বুঝা গেছে? জি তাহলে স্যার। সিমিলারলি আমরা নিচের গুলো করতে পারবো, যেমন এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু সি, জি স্যার। তাহলে আগে হচ্ছে বিসি স্টার হবে, তাই না? জি স্যার বিসি স্টার। আর প্লাসটা চলে যাবে লাস্টে, তাহলে হবে কি এ বি সি মাল্টিপ্লিকেশন প্লাস। জি স্যার। এভাবে আমরা যে কোনোটাই করতে পারবো। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, আমাদের ছোটকাল থেকে আমরা ইনফিক্স পড়লাম, তাই না? ওই যেটা আমরা ছোটকালে যেটা পড়ি, যেহেতু অপারেটরটা মাঝখানে রাখি এই জন্য এটার নাম কি? ইনফিক্স। ইনফিক্স। জি স্যার। পলিশ নোটেশন আর প্রিফিক্স একই। প্রিফিক্স কেন? যেহেতু অপারেটরটা আগে। আর রিভার্স পলিশ আর পোস্টফিক্স হচ্ছে একই। পোস্টফিক্স কেন? যেহেতু অপারেটরটা শেষে। শেষে। জি স্যার। তাহলে আমরা ছোটকাল থেকে যে পদ্ধতিতে শিখছি সেটার নাম হচ্ছে ইনফিক্স। ইনফিক্স। জি স্যার। এখন হচ্ছে কেন এই পলিশ নোটেশনের দরকার পড়লো? তো একটা তো হলো মানুষের কিউরিসিটি থেকে মানুষ নতুন অনেক কিছু আবিষ্কার করে। তারপরে এটা গুরুত্বপূর্ণ হয়েছে এই কারণে যে আমরা ছোটকাল থেকে যে পদ্ধতিতে ম্যাথ শিখছি সেই ইনফিক্সের কিছু দুর্বলতা আছে, কিছু লিমিটেশনস আছে। সেটা কি? যেমন ধরো এখানে একটা এক্সপ্রেশন আছে, তো ছোটকালে তোমরা এই যে সরল করো টাইপের পরীক্ষা কোশ্চেন আসতো না? জি স্যার। তাহলে এখানে দেখো, এটা 2, এটা পাওয়ার 2 টু দি পাওয়ার 3 প্লাস 5, তারপর হচ্ছে এটা সম্ভবত কি মাইনাস 5 মাইনাস 2 টু দি পাওয়ার 2 মাইনাস 12 ডিভাইড বাই 6। তো এটাকে আমাদের হচ্ছে সলভ করা লাগবে। স্যার ওই 5 এর পর আই থিংক এটা স্যার মাল্টিপ্লিকেশন হইছে স্যার। আচ্ছা, হ্যাঁ 5 এর পরটা মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, জি স্যার। মানে 2 টু দি পাওয়ার 3 প্লাস 5 ইনটু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 12 ডিভাইড বাই 6। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি আমি সলভ করতে যাই, প্রথমে আমি 2 টু দি পাওয়ার 3 এটার মান কত পাবো? স্যার 8 স্যার। 8 পাবো। আমি কি সাথে সাথে প্লাস করে ফেলতে পারবো? না স্যার। পারবো না। তার মানে আমি এখানে প্লাস রাখলাম। এরপর হচ্ছে 5 ইনটু 2 টু দি পাওয়ার 2, আগে কি গুণ হবে? না স্যার আগে 2 টু দি পাওয়ার 2 টা হবে স্যার। 2 টু দি, তাহলে হচ্ছে 5 ইনটু 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। এরপর কি আমি এখনই বিয়োগ করতে পারবো? না স্যার। পারবো না, আমাকে ভাগ ভাগ। করতে হবে। তাহলে 12 ডিভাইড বাই 6 হচ্ছে 2। জি স্যার। তো তোমরা ওই একটা রুলস জানো, এটাকে আমরা বলি BODMS, তাই না? জি স্যার। যদি এটা একটু ভুলভাবে হয়, অনেকেই ভুলভাবে শিখেছে। তো এটা তো ব্র্যাকেট, এটা এর বা অর যেটাই বলি, এটা ডিভিশন মাল্টিপ্লিকেশন, এটা এডিশন, এটা সাবট্রাকশন, তাই না? জি স্যার। এই কারণে হচ্ছে কি আমরা বিয়োগ আগে না করে এখানে আগে কোনটা করছি?
ভাগটা স্যার। ভাগটা আগে করছি। তবে একটু যেটা অনেকে ভুলভাবে ছোটকালে শিখতে পারো, সেটা হলো ডিভিশন আগে না মাল্টিপ্লিকেশন আগে, এডিশন আগে না সাবট্রাকশন আগে? স্যার প্রথমে ভাগ তারপরে বিয়োগ, না স্যার সরি, প্রথমে ভাগ তারপর গুণ তারপর বিয়োগ তারপর যোগ। ভাগ তারপরে গুণ। গুণ। আচ্ছা, এই জায়গাটায় মানে এটা তোমাদের দোষ না, মানে অনেক জায়গায় এটাকে একটু ভুলভাবে হয়তো আহ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে অনেকে হয়তো এটা ভুলভাবে পড়াতে পারে। আহ, তো এখানে মূলত যেটা হচ্ছে ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের মধ্যে কোনো পার্থক্য নাই, এডিশন আর সাবট্রাকশনের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থ হচ্ছে যদি আগে ডিভিশন আসে তাহলে আগে ডিভিশন, যদি আগে মাল্টিপ্লিকেশন আগে মাল্টিপ্লিকেশন, দুইটার প্রিসিডেন্স সমান। ঠিক একইভাবে যোগ আর বিয়োগের প্রিসিডেন্স সমান। আচ্ছা, এটা নিয়ে আমি পরে আসছি। এই জায়গায় আমরা তো এটা বুঝতে পারছি যে 8 প্লাস 5 5 ইন্টু 4 মাইনাস 2, এটা নিয়ে তো কারো সমস্যা নাই, তাই না? না স্যার। আচ্ছা, তাহলে এখন কি আমি 8 আর 5 13 যোগ করতে পারবো? না স্যার, গুণ করতে হবে স্যার। তাইলেও পারবো না। তাইলে দেখো, আমি শুরুতে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার গেলাম, আমার রেজাল্ট কি আসছে? আসে নাই। না স্যার, আসেনি। আমি এখন হচ্ছে 8, তারপরে হচ্ছে কি করলাম, 20 মাইনাস 2, এবারও কি রেজাল্ট আসছে? না স্যার। আসে নাই। তার মানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করে অপারেশন গুলো করার পরও এটা গ্যারান্টেড না যে আমার রেজাল্ট আসবে, এবং কতবার পরে আসবে সেটা আমি জানি না। যেমন সেকেন্ড বার আমার আসলো না, থার্ড বারে এসে 8 আর 20 হচ্ছে কত? 28, 28 কে 2 কে বিয়োগ করলে কত হচ্ছে? 26 স্যার। 26। এখন হচ্ছে আমি পেলাম। এটাই হচ্ছে ইনফিক্সের মেইন প্রবলেম, যে আমার একটা এক্সপ্রেশন দেওয়া থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমি অপারেশন গুলো করে গেলাম, করে যাওয়ার পরে এটা গ্যারান্টেড না প্রথমবারে আমার রেজাল্ট আসবে, এবং কতবার পরে রেজাল্ট আসবে সেটাও আমি জানি না। তো একটু আগে আমরা যেটা শিখলাম প্রিফিক্স বা পোস্টফিক্স, সেখানে হচ্ছে এই প্রবলেমটা নাই। তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একবার প্রসেস করো তাহলে তোমার রেজাল্ট অবশ্যই চলে আসবে। জি স্যার। তাহলে এটা একটা বড় কারণ কেন আমরা ইনফিক্স বাদ দিয়ে প্রিফিক্স বা পোস্টফিক্স এক্সপ্রেশনটা শিখতে যাচ্ছি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাইলে এবার আমরা এখানে একটু দেখি, একটা অ্যালগরিদম আছে, ইভালুয়েশন অফ এ পোস্টফিক্স এক্সপ্রেশন। তো এখানে ধরে নেওয়া হয়েছে তুমি কোনোভাবে জানো যে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন কিভাবে লিখতে হয়। তোমার কাছে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন ইনপুট হিসেবে আছে, তাহলে তার মান আমি বের করতে চাই যে ওই এক্সপ্রেশনের মান কত। তো দেখো, এটার অ্যালগরিদমটা হচ্ছে এরকম: দিস অ্যালগরিদম ফাইন্ডস দ্য ভ্যালু অফ অ্যান অ্যারিথমেটিক এক্সপ্রেশন পি রিটেন ইন পোস্টফিক্স নোটেশন। অর্থ হচ্ছে পিটা কিন্তু ইনফিক্সে না, এটা হচ্ছে পোস্টফিক্সে দেওয়া আছে। তাহলে কিভাবে তার মান বের করবো সেটা হচ্ছে অ্যালগরিদমটা এখানে। অ্যাট এ রাইট প্যারেনথেসিস অ্যাট দ্য এন্ড অফ পি, অর্থাৎ হচ্ছে পি যা আছে তার শেষে কি করব, একটা রাইট প্যারেনথেসিস বসাই দিব। স্ক্যান পি ফ্রম লেফট টু রাইট এন্ড রিপিট স্টেপ 3 and 4 ফর ইচ এলিমেন্ট অফ পি আনটিল দ্য সেন্টিনেল রাইট প্যারেনথেসিস এনকাউন্টার। অর্থাৎ হচ্ছে পি এর যেই ইয়াগুলো আছে, সিম্বল গুলো এখানে আছে, সেগুলো একটা একটা করে চেক করব, লেফট থেকে রাইটে যাব, এবং এই 3 আর 4 স্টেপের কাজগুলো করব যতক্ষণ না এই রাইট প্যারেনথেসিসটা পাওয়া যায়। ক্লিয়ার কথাটা? জি স্যার। আচ্ছা, এখন 3-4 কি করতে বলেছে? ইফ অ্যান অপারেন্ট ইজ এনকাউন্টার্ড, যদি অপারেন্ট পাওয়া যায় তাহলে সেটাকে কি করব, স্ট্যাকে পুশ করব। আর যদি একটা অপারেটর পাওয়া যায়, ইফ অ্যান অপারেটর ইজ এনকাউন্টার্ড দেন রিমুভ দ্য 2 টপ এলিমেন্টস অফ স্ট্যাক। স্ট্যাকের দুইটা টপ এলিমেন্টকে পপ করব, যেখানে এ হচ্ছে টপ এলিমেন্ট আর বি হচ্ছে নেক্সট টু টপ এলিমেন্ট। এরপরে তাদের মধ্যে যেই অপারেশনটা দিয়েছে সেটা হচ্ছে দিব। মানে এটা মানে হচ্ছে জেনারেলাইজড একটা কথা বললো, যে এটা যোগ হইতে পারে, বিয়োগ জি হইতে স্যার। পারে, গুণ হইতে পারে, ভাগ হইতে পারে। অর্থাৎ যেই অপারেটরটা আসবে সে অপারেটরটা দিয়ে ওই যে দুইটাকে আমি পপ করেছি তাদের মধ্যে কি অপারেশনটা করব। তো এখানে করার সময় একটা প্রিন্সিপাল ফলো করেছে, সেটা হচ্ছে বি আগে এ পরে। এরপরে এদের মধ্যে অপারেশনটা করার পরে যে রেজাল্টটা পাবো সেটাকে আবার স্ট্যাকে কি
পুশ ব্যাক করব, স্ট্যাকে পুশ করব। এভাবে চলতেই থাকবে। কখন থামবো? যখন হচ্ছে আমাদের কি রাইট প্যারেন্থেসিসটা পাওয়া যায়। এটা যদি পাওয়া যায় তাহলে আমরা জি থেমে যাব। তো আমি জি যদি স্যার। লুপ থেকে বের হয়ে যাই তাহলে স্ট্যাকের টপে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমার এই এক্সপ্রেশনের মান। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি আমরা স্যার। একটা এক্সাম্পল দেখলে ভালো বুঝতে পারবো। ধরো এটা একটা পি, একটা এক্সপ্রেশন রিটেন ইন কি ইনফিক্স না পোস্টফিক্স? এই স্যার এক্সপ্রেশনটা পোস্ট কোন ফিক্সে স্যার। পোস্টফিক্সে লেখা? আমি যদি এটা ইনফিক্সটা জি দেখি, স্যার। বেসিক্যালি এটা হচ্ছে সেটা ইনফিক্স ছিল। তো এই ইনফিক্সটাকে জি আমি স্যার। পোস্ট কিভাবে লিখেছি, কিভাবে লিখলাম একটু আগে যেভাবে ট্র্যাক করে লিখলাম সেভাবে, বা কোনো একটা অ্যালগোরিদম দিয়ে কিউ কে পি তে কনভার্ট করে নিয়েছি। অর্থ হচ্ছে আমার একটা এক্সপ্রেশন আছে, যে এক্সপ্রেশনটা কি পোস্টফিক্সে কারেক্টলি রাইট করা আছে। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে মান বের করব। আমি ওই যে একটু আগে দেখলাম যে ইনফিক্সে থাকলে কিছু ট্রাবল তৈরি হতে পারে, সেই জি স্যার। লিমিটেশন গুলো ওভারকাম করে আমি এখন পোস্টফিক্সে করব। তো অ্যালগোরিদমে কি আছে, আমার পোস্টফিক্স পাওয়ার পরে প্রথম আমার কাজ কি, একটা রাইট স্যার প্যারেনথেসিস বসাই দেওয়া, তাই না? ইয়েস স্যার, রাইট একটা রাইট প্যারেন্থেসিস। প্যারেনথেসিস বসাই দেওয়া। তাহলে এই যে আমার এইটুক ছিল আগে, তার সাথে এখন অতিরিক্ত কি করলাম, একটা রাইট স্যার রাইট প্যারেনথেসিস প্যারেন্থেসিস। বসিয়ে দিয়েছি। এরপরে বলেছে পি কে লেফট থেকে রাইটে একটা একটা করে সিম্বল নিয়ে কাজ করার জন্য। তাহলে আমার প্রথম সিম্বলটা জি হচ্ছে কি 5। তো আমি এখানে একটা 5 স্যার। স্টেক ইউজ করে এইভাবে দেখাইলাম। তাহলে প্রথমে আমি 5 নিলাম। তাইলে 5 হচ্ছে জি স্যার। অপারেটর না অপারেন্ট? স্যার অপারেন্ট অপারেটর না স্যার। অপারেন্ট? তাহলে দেখো স্যার অ্যালগোরিদম কি বলেছে, অপারেন্ট। যদি অপারেন্ট থাকে সেটাকে সরাসরি কোথায় ঢুকাই দেওয়ার জন্য, স্ট্যাকে স্ট্যাকে। ঢুকে দিতে হবে স্যার। হুম, তাইলে দেখো আমরা যখন 5 পেলাম সরাসরি স্ট্যাকে চলে গেল। আমরা যখন এরপরে কি আছে 6 আছে, তাই না? 6 স্যার। তাহলে আমরা যখন 6 নিলাম তখন এটা স্ট্যাকে ঢুকাই দিলাম। যখন আমি 2 নিলাম তখন এটাকে স্ট্যাকে ঢুকে দিলাম। তো স্ট্যাক তো তোমরা জানো লিফো স্টাইলে কাজ করে, তাই না? লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে জি এখানে 5 হচ্ছে জি একদম স্যার। শুরুতে, আর 2 হচ্ছে সবার শেষে। তাহলে টপ আছে কোথায় এখন? 2 তে, তাই না? 2 তে স্যার। জি স্যার। হ্যাঁ, টপ হচ্ছে 2 এর লোকেশনটাই হচ্ছে টপ। আচ্ছা, এখন জি আমি স্যার। প্লাস পেলাম। হচ্ছে আমার এক্সপ্রেশনে এরপরে ছিল কি প্লাস। তো এটা যেহেতু জি স্যার। অপারেটর, তাহলে অপারেটর পেলে কি করতে বলছে, রিমুভ দ্য টপ 2 এলিমেন্ট। পপ জি করব, স্যার। তারপর তাদের মধ্যে অপারেশন করব, তারপর রেজাল্টটাকে ব্যাক করব। আচ্ছা, জি তাইলে স্যার। এখানে দেখো 6 আর 2 হচ্ছে টপ 2 এলিমেন্ট, তাই না? জি স্যার। তাহলে এখানে কোনটাকে এ বলছি আর কোনটাকে বি বলছি? স্যার 2 ওরা এ বলছিল এটা হচ্ছে আর এ আর এটা হচ্ছে বি, 6 তাই না? বি। জি স্যার। হ্যাঁ, দেখো ওরা যেটা বলেছে যে প্রথম যে অপারেন্টটা পাবো, রিমুভ দ্য টু টপ এলিমেন্টস, হোয়ার এ ইজ দ্য টপ এলিমেন্ট এন্ড বি ইজ দ্য নেক্সট টু টপ এলিমেন্ট। অর্থাৎ হচ্ছে টপে যে থাকবে তার নাম হচ্ছে এ, আর সেকেন্ড এর পরে যে থাকবে সে হচ্ছে কি বি। তার মানে এইখানে স্ট্যাকের টপে আছে কি লাস্ট এলিমেন্টটা 2, তাহলে এটা হচ্ছে এ, আর এর আগে যেটা আছে সেটা হচ্ছে বি। বি। আচ্ছা, অপারেশন করার সময় কি আমি 2 প্লাস 6 করবো না 6 প্লাস 2 করবো? স্যার 6 প্লাস 2 স্যার। 6 প্লাস 2, যদিও যোগের ক্ষেত্রে এটা ব্যাপার না, 2 প্লাস 6 আর 6 প্লাস 2, কিন্তু অন্য ক্ষেত্রে কি এটা চেঞ্জ হয়ে যাবে না? জি যেমন স্যার। যদি আমি বলি যে বিয়োগ, তাহলে 2 মাইনাস 6 আর 6 মাইনাস 2 দুটা তো ডেফিনেটলি এক না, তাই না? জি স্যার। হুম। তার মানে এখানে এই দুইটার মধ্যে এখন 6 প্লাস 2 হবে, তাহলে যোগ করলে কত হচ্ছে? স্যার 8 6 হবে। 2 8। 8 হচ্ছে বসাই দিলাম। প্রথমে হচ্ছে পপ করলাম 6 আর 2, তারপরে হচ্ছে যোগ করলাম, যোগ করে যোগফলটা আবার স্ট্যাকে কি করে দিলাম, পুশ করে দিলাম। জি স্যার। বুঝা গেছে? এই কথাগুলো এখানে বলা হয়েছে যে এতে বলছে পপ করার জন্য, বিতে বলছে তাদের মধ্যে অপারেশন করার জন্য, সিতে বলছে রেজাল্টটাকে স্ট্যাকে কি করার জন্য, পুশ করার জন্য। তাহলে আমরা এখানে 6 আর 2 প্রথমে পপ করলাম, তাদের মধ্যে যোগ করলাম 8 হলো, 8টাকে আবার পুশ করে দিলাম। কারো সমস্যা নাই তো? না স্যার। আচ্ছা, এরপরে হলো মাল্টিপ্লিকেশন সাইন পেলাম। তাহলে একই পদ্ধতি। তাহলে এখন হচ্ছে এ হচ্ছে 8 আর বি হচ্ছে 5। তাহলে জি 5 স্যার। ইন্টু 8 কত? 40।
তাহলে 40 কোথায় ঢুকে যাবে? স্যার স্ট্যাকের মধ্যে। স্ট্যাকে ঢুকে যাবে। আচ্ছা, এরপরে আবার 12 পেলাম, যেহেতু এটা অপারেন্ট তাইলে ঢুকে গেল। তারপরে হচ্ছে 4, এটাও ঢুকে গেল। আচ্ছা, এখন হচ্ছে ভাগ। তাহলে আমি 12 ভাগ 4 করব না 4 ভাগ 12 করব? স্যার 12/4 হবে স্যার। 12 ভাগ 4 হবে, অর্থাৎ হচ্ছে 12 কে 4 দিয়ে ভাগ করব। তাহলে জি স্যার। অ্যান্সার হবে কত? 3 3। স্যার। তাহলে এই 3টা আবার ঢুকে গেল। এরপরে মাইনাস। তাহলে এখানেও একই কথা, 3 - 40 না 40 - 3? স্যার 40 - 3 হবে স্যার। 40 - 3, তাহলে 37 হয়ে গেল। তাহলে জি দেখো স্যার। আমাদের এই যে যেতে 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 আমরা কি মাইনাস পেলাম, এরপরেরটা কি? স্যার রাইট প্যারেনথেসিস রাইট পেলাম। প্যারেনথেসিস। তাহলে আমরা রাইট প্যারেনথেসিস পেলাম। তো আমরা বলেছি রাইট প্যারেনথেসিস পাওয়া মানে হচ্ছে কি আমাদের কাজ শেষ। শেষ। জি স্যার। তাহলে আমাদের স্টেকের এখন টপে কে আছে? 37 স্যার। 35। তার মানে এই যে আমাদের পোস্টফিক্স যে এক্সপ্রেশনটা আছে এটার মান হচ্ছে 37। তো এটা আসলে এই ইনফিক্স এক্সপ্রেশনটার ইকুইভ্যালেন্ট। তোমরা যদি এটাকে একটু চেক করে দেখো 37 এই পাবা। বুঝা জি গেছে? স্যার। 37 জি স্যার। তাহলে এটার সুবিধা হচ্ছে কি? সুবিধা হচ্ছে দেখো আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার ট্রাভার্স করছি না? জি স্যার। আমার ফাইনাল রেজাল্টটা চলে আসছে না? জি স্যার একবারে চলে আসছে। কিন্তু আমরা শুরুতে একটা এক্সাম্পল দেখেছিলাম যে ইনফিক্সে থাকলে এটা গ্যারান্টেড না, হয়তো কখনো চলে আসতে পারে, কিন্তু এটা কখনো কি গ্যারান্টেড না আমি রেজাল্ট পাবো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের অ্যালগরিদমটা দেখা হলো। এখন হচ্ছে আমরা সেকেন্ড অ্যালগরিদমটা দেখি। আচ্ছা, বাকিরা আছো তো? আমি কিন্তু কথা শুধু একজনের শুনতেছি। জি স্যার। আচ্ছা, কোনো সমস্যা? বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। না স্যার। হ্যাঁ, আমার একটু ঝামেলা হচ্ছে, ওই যে ভুল করে বাসা থেকে নিয়ে আসি নাই। আমাদের অন্য সব টিচারদের হচ্ছে বাসা থেকে ক্লাস নিতে হচ্ছে, কিন্তু চেয়ারম্যান এবং ডিনদেরকে হচ্ছে ক্যাম্পাসে আসার জন্য বলা হয়েছে। জি স্যার। তো আমি ভুল করে ল্যাপটপটা আনছি, কিন্তু ইয়াটা আনি না, আমার হেডফোনটা আনি নাই। তো এই কারণে ল্যাপটপে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার মোবাইল থেকে কথা বলতেছি। জি স্যার। আচ্ছা, যদি একটু সমস্যা হয় এটা একটু করে নাও। জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অ্যালগরিদম পড়ি, ট্রান্সফর্মিং ইনফিক্স এক্সপ্রেশন ইনটু পোস্টফিক্স এক্সপ্রেশন। তার মানে আমাদের এখানে কাজটা কি, যে এর আগে তো আমরা একটু ম্যানুয়ালি কি করেছি, একটা এক্সপ্রেশন যদি ইনফিক্সে থাকে তাহলে সেটাকে কিভাবে প্রিফিক্সে বা পোস্টফিক্সে কনভার্ট করতে হয় ম্যানুয়ালি ধরে ধরে করেছি। কিন্তু যখন এক্সপ্রেশনটা অনেক বড় হবে তখন তো এটা কষ্টকর হয়ে যেতে পারে, তাই না? জি কিন্তু স্যার। যদি একটা অ্যালগরিদম থাকে, যে অ্যালগরিদমের কাজ হচ্ছে ইনপুট হিসাবে দিব ইনফিক্স, আউটপুট কি দিবে? স্যার পোস্টফিক্স। পোস্টফিক্স দিবে স্যার। তার মানে এটা আমরা ইমপ্লিমেন্ট করলে যে কোনো ইনফিক্স এক্সপ্রেশন এখানে ইনপুট দিলে আমরা কি পেয়ে যাব? স্যার পোস্টফিক্স। পোস্টফিক্সটা পেয়ে যাব। তাহলে আমরা এরকম একটা অ্যালগরিদম দেখি। তো এটা একটু বড়, একটু খেয়াল করো। সাপোজ কিউ ইজ অ্যান অ্যারিথমেটিক এক্সপ্রেশন রিটেন ইন ইনফিক্স নোটেশন। অর্থ হচ্ছে কিউটা হচ্ছে ইনফিক্সে। দিস অ্যালগরিদম ফাইন্ডস দ্য ইকুইভ্যালেন্ট পোস্টফিক্সন পি। তার মানে এখানে ইনপুট হচ্ছে কিউ আর আউটপুট হচ্ছে কি? পি। পি স্যার। আচ্ছা, এখন কি করব? অ্যালগরিদমের স্টেপ শুরু হয়েছে। পুশ লেফট প্যারেনথেসিস অনটু এ স্ট্যাক। অর্থ হচ্ছে একটা স্ট্যাক ইউজ করব, সেখানে শুরুতে কি থাকবে? একটা লেফট প্যারেনথেসিস পুশ করব। and add right parenthesis to the end of q. q শেষে কি দিব? স্যার একটা রাইট রাইট। প্যারেনথেসিস দিব। জি তাহলে স্যার। স্ট্যাকে হচ্ছে লেফট প্যারেনথেসিস পুশ করছি আর q শেষে একটা রাইট প্যারেনথেসিস রাখতেছি। এরপর হচ্ছে scan q from left to right and repeat step 3 to 6 for each element of q until the stack is empty. তাহলে এখানে টার্মিনাল কন্ডিশনটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে। আমরা কখন থাকবো? যদি স্ট্যাকটা এমটি হয়। আর কাজ করবো হচ্ছে কি, কিউ কে লেফট থেকে রাইট পর্যন্ত এক একটা করে সিম্বল নিব এবং সেই অনুসারে হচ্ছে কি প্রসেস করব। আচ্ছা, স্ট্যাকটা শুরুতে এমটি কিনা? উত্তর হচ্ছে না। কেন? কারণ স্যার প্রথমে আমরা একটা রাইট প্রথমে আমরা প্যারেনথেসিস। স্ট্যাকের ভিতরে একটা লেফট প্যারেনথেসিস ঢুকাই দিছি। জি অর্থাৎ স্যার। স্ট্যাক 2 আসার আগেই কি করেছি? স্ট্যাকের ভিতরে একটা লেফট প্যারেনথেসিস ঢুকিয়ে দিই। তার মানে এখানে আমরা যদি স্ট্যাকটা এমটি কিনা চেক করি তাহলে আমাদেরকে কি আসবে? নো আসবে, তাই না? অবশ্যই জি স্যার।
তার মানে আমরা লুপে ঢুকবো। আচ্ছা, এখন আমরা রিপিট করব কি 3 থেকে 6, তাহলে 3 4 5 6 এগুলো হচ্ছে আমার লুপের অংশ। জি আচ্ছা, কি বলেছে? ইফ অ্যান অপারেন্ট ইজ এনকাউন্টার্ড, যদি একটা অপারেন্ট পাওয়া যায় সরাসরি এটা পি তে কি করব? পুশ করব। জি ইফ স্যার। এ লেফট প্যারেনথেসিস ইজ এনকাউন্টার্ড, পুশ ইট অনটু এ স্ট্যাক। যদি লেফট প্যারেনথেসিস পাই তাহলে স্ট্যাকে পুশ করব। তাহলে দুইটা দুই রকম, অপারেন্ট পেলে পি তে যাবে আর লেফট প্যারেনথেসিস পেলে স্ট্যাকে যাবে। আচ্ছা, এই দুইটা সহজে বোঝা গেল। এখন হচ্ছে অপারেটর যদি পাই, repeatedly pop from stack and add to p each operator which has the same precedence as or higher precedence than that operator. যদি একটা অপারেটর পাই তাহলে সেই অপারেটরের সমান বা তার থেকে বড় প্রিসিডেন্সের যদি কোনো অপারেটর পাই সেটাকে কি করব? পিতে। জি স্ট্যাক থেকে পপ করব, পপ করে পিতে পুশ করব। জি স্যার। পপ করব কোথায় থেকে? স্ট্যাক থেকে। আর পুশ করব কোথায়? পিতে। পিতে স্যার। হ্যাঁ, এরপরে এই কাজটা শেষ করার পরে ওই যে অপারেটরটা এসেছিল সেই অপারেটরটাকে কোথায় রেখে দিব? স্টেকে রেখে দিব স্যার। স্ট্যাকে রেখে দিব। তো এটা যখন আসলে একটু এক্সাম্পল দিব আর একটু ভালো বুঝবে। তো রাফলি কথা হচ্ছে যেটা, যদি অপারেটর পাই তাহলে সে অপারেটর বা তার থেকে হাইয়ার প্রিসিডেন্সের বা সমান প্রিসিডেন্সের কোনো অপারেটর যদি স্ট্যাকে থাকে তাহলে সেটাকে পপ করে পিতে পুশ করে দিব। জি স্যার। আচ্ছা, এবার 6 নাম্বারটা দেখি। যদি রাইট প্যারেনথেসিস থাকে তাহলে কি করব? repeatedly pop from stack and add to p each operator until a left parenthesis is encountered. তাইলে এটা সোজা কথা বলেছে যে যদি রাইট প্যারেনথেসিস পাওয়া যায়, লেফট প্যারেনথেসিস না পাওয়া পর্যন্ত স্ট্যাক থেকে কি করব? পপ করে পিতে পুশ করে দিব। এরপরে রিমুভ দা লেফট প্যারেনথেসিস, ওই লেফট প্যারেনথেসিসটাকে রিমুভ করে দিব আর রাইট প্যারেনথেসিসটাকে ঢুকাবো না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইখানে বইতে ছোট্ট একটু মিস্টেক আছে, এটা তোমরা লিখে নাও। সেটা হলো এই যে লাস্টে একটা কথা বলেছে যে আনটিল এ লেফট প্যারেনথেসিস ইজ এনকাউন্টার্ড, এই সেম কন্ডিশনটা এখানেও থাকবে। এই যে এটার পরে এই আনটিল এ লেফট প্যারেনথেসিস এনকাউন্টার্ড এটা এখানেও থাকবে। অর্থাৎ জি হচ্ছে স্যার। পাঁচের এতে হবে রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক এন্ড অ্যাড টু পি ইচ অপারেটর হুইচ হ্যাজ দ্য সেম প্রিসিডেন্স অ্যাজ অর হায়ার প্রিসিডেন্স দেন অপারেটর আনটিল এ লেফট প্যারেনথেসিস এনকাউন্টার্ড। মানে এই অংশটা পাঁচের এতেও থাকবে, ছয়ের এতে যেভাবে আছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন একটা এক্সপ্রেশন দেখি। তো 1-2 মিনিট, আমার এখানে একজন আসছে, একটু ইয়ে করবে। জি স্যার। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। তাহলে আমরা একটু আগে অ্যালগরিদমটা পড়লাম। এখানে দেখলাম যে 4 ধরনের জিনিস আছে। যদি অপারেন্ট পাওয়া যায় তাহলে কি করতে হবে? যদি লেফট প্যারেনথেসিস পাওয়া যায় কি করতে হবে? অপারেটর পেলে কি করতে হবে? আর রাইট প্যারেনথেসিস পেলে কি করতে হবে? জি স্যার। তাহলে এই অনুসারে আমরা এখন একটা এক্সপ্রেশন নিয়ে কাজ করি, একটু বড় এক্সপ্রেশন। তাহলে এটা আছে, এটা হচ্ছে কি ইনফিক্স আছে, তাই না? কিউটা হচ্ছে ইনফিক্স। জি স্যার। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স কিভাবে বের করতে হবে। তো এই বইতে প্রিফিক্স লিখে নাই, মানে আমরা সিমিলার টাইপের প্রিফিক্স নোটেশনের জন্য কি অ্যালগরিদম কনভার্ট করতে হয়। অর্থাৎ হচ্ছে
ইনফিক্স থেকে যেরকম পোস্টফিক্সে যাওয়া যাবে, ইনফিক্স থেকে সেভাবে কি প্রিফিক্সেও যাওয়া যাবে, এবং প্রিফিক্সের ইভ্যালুয়েশনও একই পদ্ধতিতে করা যাবে। জি স্যার। আচ্ছা, তাইলে আমার আসো যে আমার একদম প্রথম যে স্টেপটা বলেছিল কি স্টেকের ভিতরে একটা লেফট প্যারেনথেসিস দিবে আর কিউর শেষে একটা রাইট প্যারেনথেসিস দিবে। তাহলে এই কিউর শেষে আমরা হচ্ছে কি করলাম, একটা রাইট প্যারেনথেসিস যোগ করলাম। এইটা হচ্ছে আমার ওইটা, দেখো এখানে এইচ দিয়ে শেষ হয়েছিল তাই না, আমি জি এখন স্যার। এইচ এর পরে কি করলাম, একটা রাইট প্যারেনথেসিস দিয়ে দিলাম। আর স্টেকের ভিতরে আমি শুরুতে কি ঢুকাই দিলাম, লেফট প্যারেনথেসিস। এক প্যারেনথেসিস। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার স্টেপের কাজ। এখান থেকে আমার 1 নাম্বার স্টেপের কাজ হচ্ছে এটা। আচ্ছা, এবার হচ্ছে কিউ কে লেফট থেকে রাইটে চেক করব এবং স্ট্যাক এমটি না হওয়া পর্যন্ত কাজ করব। যেহেতু অলরেডি একটা লেফট প্যারেনথেসিস স্ট্যাক আছে, তার মানে এটা এমটি না। তাহলে যখন এমটি হবে তখন আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন হচ্ছে দেখো প্রথম হচ্ছে আমার কি আছে, এ আছে তাই না। জি স্যার। আমি কিউটাকে লেফট থেকে রাইটে একটা একটা করে সিম্বল নিব। তাহলে এ আছে, তাহলে এ এই 4 ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়তেছে, স্যার প্রথমে স্যার। মানে কোনটা, এই এটা হচ্ছে অপারেন্ট তাই না। অপারেন্ট, জি স্যার 3 স্যার। এটা পিতে পুশ করে দিব। জি স্যার। তাহলে পিতে আগে কিছু ছিল না, এখন পিতে কি চলে আসলো, এ চলে আসছে এ স্যার। চলে আসলো। হ্যাঁ, এরপরে দেখো এটা হচ্ছে কি সম্ভবত প্লাস, জি তাহলে স্যার প্লাস প্লাস। দিলাম। হ্যাঁ, তাহলে প্লাস হচ্ছে আমাদের কি 5 নাম্বারে স্যার। অপারেন্ট, হ্যাঁ 5 নম্বরে ইফ এন অপারেটর ইজ এনকাউন্টার্ড। আচ্ছা, জি স্যার। তাহলে রিপিটেডলি পারফর্ম স্ট্যাক, আমরা হচ্ছে এর সমান বা হায়ার প্রিসিডেন্সে অপারেটর দেখব। তো এখানে তো কিছুই নেই, আছে শুধু না স্যার। লেফট প্যারেনথেসিস তাই না, তাহলে জি ওইটা স্যার। হইল না। তার মানে 5 এর কোনো অ্যাকশন এবারের জন্য নাই। এরপরে হচ্ছে কি অপারেটরটাকে কোথায় পুশ করব, স্যার স্ট্যাকের মধ্যে স্যার। স্টেকে। তাইলে স্টেকের মধ্যে এখন কি চলে আসলো, প্লাস। পাঁচটা চলে আসলো। তাহলে হয়ে গেল পিতে কোনো চেঞ্জ নাই, স্টেকের মধ্যে চেঞ্জ হলো। আচ্ছা, এবার হচ্ছে আবার হচ্ছে কি লেফট প্যারেনথেসিস তাই না। ইয়েস স্যার। লেফট প্যারেনথেসিস জন্য রুল কি, 4 স্যার নাম্বার। 4 নাম্বার স্যার। হ্যাঁ, স্টেকের মধ্যে পুশ করতে হবে। জি স্যার। তাইলে এটাকে স্টেকে পুশ করে দিলাম। তাহলে এইটুকু পিতে কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এরপরে বি পেলাম, তাহলে জি বি স্যার। হচ্ছে পিতে ঢুকাবো স্যার। পিতে পুশ করব জি স্যার। স্টেক। হ্যাঁ, এরপর হচ্ছে এটা কি মাল্টিপ্লিকেশন মনে হয় তাই না। জি স্যার মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশনে বলেছে কি সমান বা হায়ার প্রিসিডেন্স, তাহলে জি সমান বা স্যার। হায়ার প্রিসিডেন্সের কেউ আছে নাই। না স্যার। আর আমরা একটু কারেকশন করছি, আমরা এই প্লাসটাকে আসলে চেক করব না, কতটুকু পর্যন্ত যাব, স্যার লেফট আমরা। প্যারেনথেসিস পর্যন্ত। ওই যে জি আমি এখানে একটু বাড়তি জিনিস লিখতে বলছি না, জি স্যার। আনটিল লেফট আনটিল প্যারেনথেসিস। প্যারেনথেসিস যদি এনকাউন্টার। এটা না বলতাম তাহলে কি করতে হতো, এই ব্র্যাকেটের পিছনে যেই প্লাসটা আছে সেটার সাথে একটা কম্পেয়ার করা লাগতো। জি স্যার। কিন্তু আসলে ওই পর্যন্ত যেতে হবে না, আমার লেফট প্যারেনথেসিস পর্যন্ত যেতে হবে। তো লেফট প্যারেনথেসিস পরে যেহেতু কোনো অপারেটরই নাই, তার মানে স্টারের সমান বা হায়ার প্রিসিডেন্সের কি কেউ নাই। জি স্যার। মানে ওই যে আমি বাড়তি যে এই কথাটা বলছি সেটার ইম্প্যাক্টটা কি বোঝা গেছে। জি স্যার বুঝতে যদিও পারছি। এই মুহূর্তের এক্সাম্পলে যদি কথাটা নাও বলতাম তাও হতো না, যেহেতু প্লাসের প্রিসিডেন্স বেশি, প্লাসের প্রিসিডেন্স কি কম, জি গুণের স্যার। প্রিসিডেন্স কি বেশি না। তাহলে আমার জি স্যার। রুলটা হচ্ছে কি সমান বা বড় অপারেটর যদি থাকে তাদেরকে বের করতে হবে, জি যেহেতু স্যার। প্লাস লোয়ার প্রিসিডেন্সের বের করতে হবে না। কিন্তু আসলে বের মানে চেকই করা লাগবে না, কারণ আমার হচ্ছে লেফট প্যারেনথেসিস পর্যন্ত কোনো অপারেটর নেই। আমি লেফট প্যারেনথেসিসের পিছনে যে অপারেটর গুলো আছে সেগুলো কনসিডার করব না। জি স্যার। আচ্ছা, এবার আসলো সি। তো এটা তো সহজ, ডাইরেক্ট কোথায় চলে যাবে, স্যার ইয়াতে পিতে স্যার। পিতে চলে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে মাইনাস। এখন হচ্ছে আমি একটু দেখি যে এই লেফট প্যারেনথেসিস পর্যন্ত সমান বা হায়ার প্রিসিডেন্সের কেউ আছে কিনা। জি স্যার প্লাস। মাল্টিপ্লিকেশন, জি স্যার মাল্টিপ্লিকেশন, সরি স্যার মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স মাইনাসে কি বেশি তাই না, আমরা ওই বদমাসের রুলে দেখছি জি স্যার। সাবট্রাকশন আর এডিশন সমান, ডিভিশন আর মাল্টিপ্লিকেশন সমান, কিন্তু ডিভিশন মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স যোগ আর বিয়োগ থেকে কি বেশি। স্যার স্যার তার একটা মানে কোশ্চেন ছিল স্যার এখানে। হ্যাঁ, স্যার জি। প্লাস আর মাইনাসের তো স্যার প্রেসিডেন্স যদি সমান হয় তাহলে স্যার আচ্ছা, আমরা ওই হায়ারটা জায়গাটা আমি কেন পরে নিচ্ছি? আসতেছি, পরে আসতেছি, ওইটা একটু পরে আসতেছি।
জি স্যার। মানে আপাতত রুল হচ্ছে সমান বা হাইয়ার থাকলে বের করে দিতে হবে। জি স্যার। যেহেতু আমি মাইনাস পেয়েছি, যেহেতু মাইনাস থেকে গুণের প্রিসিডেন্স বেশি, তাহলে এটা টেক থেকে পপ করে কোথায় পুশ করলাম? পিতে পুশ করলাম। জি স্যার, পিতে। তাহলে এই স্টারটা কেন এখানে আসলো এবার বুঝতে পেরেছো? জি স্যার। যেহেতু এখান থেকে বের হয়ে গেছে, এটা খালি হয়ে গেছে, তাই না? জি স্যার। এরপরে বিতে বসে কি যে অপারেটরটাকে ঢুকে দেওয়ার জন্য, এই কারণে এই অপারেটরটা এখানে কি ঢুকে গেছে। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ব্র্যাকেট। তো ব্র্যাকেট তো জানি, জাস্ট সিম্পলি ব্র্যাকেট ঢুকে যাবে। ডি জি স্যার। তাও জানি, এখানে পিতে। চলে আসবে। জি স্যার। ভাগ, যেহেতু ব্র্যাকেট পর্যন্ত কোনো অপারেটর নাই, জি তাহলে স্যার। সরাসরি ভাগটা এখানে চলে আসলো। ই এদিকে চলে গেল। এটা হচ্ছে কি এক্সপোনেন্ট। জি স্যার। এক্সপোনেন্টের প্রিসিডেন্স কি ভাগ থেকেও বেশি, তাই না? জি স্যার। তার মানে তাহলে এটা যেহেতু ভাগটা যেহেতু লোয়ার, তাহলে বের হবে না, এক্সপোনেন্টটা পরে বসে যাবে। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এরপরে এফ এখানে ডাইরেক্ট চলে গেল। এইবার হচ্ছে এটা নতুন পেলাম, আগের বাকিগুলো তো দেখছি এতক্ষণ ধরে। জি স্যার। যদি রাইট প্যারেনথেসিস হয়, তাহলে রুলটা কি বলেছে? স্যার রুলটা 6 বলেছে নম্বর। রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক এন্ড অ্যাড টু পি ইচ অপারেটর আনটিল এ লেফট প্যারেনথেসিস ইজ এনকাউন্টার্ড। আর জি এরপর হচ্ছে রিমুভ দ্য লেফট প্যারেনথেসিস। অর্থাৎ হচ্ছে যখনই আমি রাইট প্যারেনথেসিস পাবো, এইখানে ব্র্যাকেট পর্যন্ত, এই যে এই ব্র্যাকেট পর্যন্ত যতগুলো অপারেটর আছে একটা একটা করে বের করব, বের করে পিতে পুশ করব। তাহলে সবার আগে কে বের হবে? স্যার সবার আগে স্যার, স্যার অ্যারো সেন্টার এক্সপোনেন্ট মানে এক্সপোনেন্টটা বের হবে। এক্সপোনেন্টটা, তাহলে এই জন্য অ্যারোটা হচ্ছে আগে। এরপরে হচ্ছে ডিভিশন, এরপরে ডিভিশনটা ঢুকে গেল। তাহলে এই দুইটা হচ্ছে বের হয়ে গেছে, বাদ গেল। এরপরে বলছে রিমুভ দ্য লেফট প্যারেনথেসিস। এই লেফট প্যারেনথেসিসটা কি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিব। জি স্যার। এই কারণে এইটুকু হচ্ছে রেজাল্ট। আর দেখো রাইট প্যারেনথেসিস আমি স্ট্যাক বা পি কোন জায়গায় কি করি নাই, অ্যাড করা হয়নি স্যার। এক করানো হয় নাই। জি স্যার। ঠিক আছে? তাহলে আমরা রাইট প্যারেনথেসিসেরও মানে কি করতে হবে বুঝে গেলাম। আগের জি স্যার। গুলো তো আগে পেয়েছিলাম, রাইট প্যারেনথেসিস এবার পেলাম। ঠিক এবার আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন আসলো। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থেকে মাল্টিপ্লিকেশন বড়, তাহলে কেউ বের হবে না। বি সরাসরি এখানে চলে গেল। আবার রাইট প্যারেনথেসিস, তাহলে হচ্ছে আগে মাল্টিপ্লিকেশন বের হবে, তারপর হচ্ছে কি মাইনাস বের হবে। মাইনাস আগে বের হবে। মাল্টিপ্লিকেশন, তারপরে মাইনাস, এরপরে হচ্ছে আবার হচ্ছে কি স্টার। তো জি এখানে স্যার। ভিতরে এখন কি আছে? প্লাস আছে, তাই না? আচ্ছা স্যার। জি স্যার। তার মানে এখানে স্টারটা বসে যাবে। এরপরে হচ্ছে এইচ, এইচ এই পাশে চলে আসলো। এরপরে হচ্ছে আবার হচ্ছে কি রাইট প্যারেনথেসিস, জি তাহলে স্যার। রাইট প্যারেনথেসিস হলে প্রথমে স্টার বের হবে, তারপরে প্লাস বের হবে তারপরে স্যার। হচ্ছে প্লাস বের হবে। জি দাঁড়াও, স্যার। হ্যাঁ, প্রথম হচ্ছে স্টার বের হবে, তারপর হচ্ছে কি প্লাস বের হবে। আর জি স্যার। এরপরে হচ্ছে কি রিমুভ দ্য লেফট প্যারেনথেসিস না, জি স্যার। মানে রাইট প্যারেনথেসিস পেলে দুইটা কাজ। একটা হলো লেফট প্যারেনথেসিস পর্যন্ত যতগুলো অপারেটর আছে সেগুলোকে বের করে ফেলা। এরপরে বিতে বলছে কি রিমুভ দ্য লেফট প্যারেনথেসিস। তাইলে এই দুইটা তো বের হয়ে গেল, এই দুইটা তো বের হয়ে গেল। আর ছিল লেফট, এটাকে রিমুভ করে দিলাম। জি স্যার। তাহলে এখন স্ট্যাকটা কি হয়ে গেল? খালি স্যার, এমটি। খালি হয়ে গেছে। তাহলে আমাদের শর্তে কি বলেছিল যে কতক্ষণ পড়বে চলবে? আনটিল দ্য স্ট্যাক ইজ এমটি। জি স্যার। তাহলে যেহেতু স্ট্যাকটা এমটি হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের কাজ শেষ। তাইলে এই যে এক্সপ্রেশন, এটাই হচ্ছে এই যে আমরা যে কিউটা ইনপুট দিয়েছিল এটার ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স এক্সপ্রেশন। ফিক্স। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এখানে শিখলাম যে যদি আমাদের একটা ইনফিক্স এক্সপ্রেশন থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে পোস্টফিক্স করব। আর একটু আগের অ্যালগরিদমে শিখছি যদি পোস্টফিক্স দেওয়া থাকে তাহলে সেটাকে কিভাবে ইভালুয়েট করব। আর আমরা ইনফিক্সের তুলনায় প্রিফিক্স বা পোস্টফিক্সের অ্যাডভান্টেজ কি সেটাও একটু আগে কি দেখেছি, জি যে স্যার। ইনফিক্সে এটা গ্যারান্টেড না আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার ট্রাভার্স করলেই রেজাল্ট আসবে, কিন্তু প্রিফিক্স বা পোস্টফিক্সে এটা গ্যারান্টেড শুরু থেকে শেষ পর্যন্ত একবার প্রসেসিং করলে কি আমি রেজাল্ট পেয়ে যাব। এই জন্য এটা মোর অ্যালগোরিদমিক প্রিফিক্স এবং পোস্টফিক্স এক্সপ্রেশন গুলো। যদিও আমাদের ছোটকালে যেহেতু ইনফিক্স করেছে আমরা ওটাতে অভ্যস্ত, কিন্তু ছোটকাল থেকে যদি আমাদের প্রিফিক্স বা পোস্টফিক্সে অভ্যস্ত করানো হতো তাহলে আমরা আরো সহজেই কি ক্যালকুলেশন গুলো করতে পারতাম। জি স্যার। তো এটা মোটামুটি স্ট্যাক চ্যাপ্টার এখানেই শেষ। তো আমাদের নতুন সিলেবাসে স্ট্যাকের আরেকটা কি বলে
অ্যাপ্লিকেশন খুব বেশি হয় সেটা হচ্ছে প্যারেনথেসিস ব্যালেন্সিং। এই কথাটা কোথাও শুনছো কিনা? প্যারেনথেসিস ব্যালেন্সিং অর্থাৎ হচ্ছে ধরো এইটা দিলাম, বলো তো দেখি এখানে ব্র্যাকেট গুলো প্রপারলি আছে কিনা, না স্যার, নাই স্যার। কারণ এটার সাথে এটা ম্যাচ হচ্ছে তাই না, জি স্যার। এটার সাথে এটা ম্যাচ হচ্ছে, এটার সাথে এটা ম্যাচ হচ্ছে, কিন্তু এটার সাথে কি এখনো হচ্ছে না। যদি এটার সাথে এটাও ম্যাচ করি তাহলে কি এটার জন্য একটা কম পড়ে যাচ্ছে না? জি স্যার। বা কখনো কখনো উল্টা এমন ভাবে দিলাম যে ম্যাচ হবেই না। জি স্যার। ধরো আমি শুরু করলাম এটা, তারপর এটা, তাহলে কি ম্যাচ হবে? না স্যার। ম্যাচ হবে না। তো এখন হচ্ছে প্যারেনথেসিস গুলো আমি যেভাবে বসিয়েছি সেটা ম্যাচ করে কি করে না সেটা এই স্টেক দিয়ে সহজেই চেক করা যায়। জি স্যার। তো এটা হচ্ছে আরেকটা ভালো অ্যাপ্লিকেশন। আমি একটা লিংক হয়তো দিয়ে দিব, তোমাদের বইতে ডাইরেক্টলি নাই, ইনডাইরেক্টলি এটার কথা আছে। আর এটা হচ্ছে মানে এই স্টেকের একটা অপারেশন, একটা অ্যাপ্লিকেশন এরিয়া তো বললাম যে সেটা হচ্ছে কি আমরা পলিশ নোটেশন, প্রিফিক্স, পোস্টফিক্স নোটেশন দিয়ে কাজ করতে। আর আরেকটা স্টেকের রিয়েল অ্যাপ্লিকেশন হচ্ছে এই ব্যালেন্সিং করা, এই যে প্যারেনথেসিসে ব্যালেন্সিং করা, এটা চেক করা যে প্যারেনথেসিস গুলো ব্যালেন্সড অবস্থায় আছে কি নাই। জি স্যার। হুম। তো এইটুকু হচ্ছে আমাদের আজকের। আরেকটা কি নতুন শীট শুরু করব? জি স্যার, করতে পারি স্যার। আছো তো মোটামুটি অনেকজন আছো না? 24 জন, ঠিক আছে। কারণ আমরা তো এমনি একটু দেরিতে শুরু করছি, তাহলে আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা একটু আরেকটু দেখি পড়ার চেষ্টা করি। জি স্যার। তাহলে একটু 2 মিনিটের ব্রেক দিচ্ছি, আমি ওই শীটটা বের করি। জি স্যার। হুম, আচ্ছা।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন কি স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, কেন যেন একটু ঝামেলা করতেছে। যাই হোক, আমরা একটু আগাই। আচ্ছা, আমরা আজকে যে টপিকসটা পড়বো এটা তোমাদের একটু পরিচিত টপিকস, নাম হচ্ছে রিকারশন। জি স্যার। হ্যাঁ, তো কেউ একজন বলতে পারবে যে রিকারশনের মিনিং কি? স্যার স্যার যে ফাংশনটা স্যার নিজেই নিজেকে বারবার কল করে। হ্যাঁ, তাহলে আমরা সাধারণত এইভাবে দিই, এ ফাংশন দ্যাট কলস ইটসেলফ is termed as the recursive function and the process involved is doing this is called recursion. তো এটা কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো এখন হচ্ছে ওই যে নিজকে নিজে কল করবে, এটা কতক্ষণ কল করবে? আমরা সাধারণত বলি কোন একটা কন্ডিশন স্যাটিসফাই না হওয়া পর্যন্ত। জি স্যার। তো সেই ক্ষেত্রে এটাকে একটু ফর্মালি এইভাবে বলা হয়, a function is said to be recursively defined if the function definition refers to itself. Again, in order for the definition not to be circular, it must have the following two properties. There must be certain argument called base values for which the function does not refer to itself. যে ভ্যালুগুলোর জন্য নিজকে নিজে কল করে না সেটাকে বেস ভ্যালু বলা হয়। আর each time the function does refer to itself, the argument of the function must be closer to a base value. যখন কল করা হবে তখন কোন একটা বেস ভ্যালুর দিকে কি ক্লোজ হবে। যদি এই দুইটা প্রপার্টি ফলো করে তাহলে বলা হবে a recursive function with these two properties is also said to be well defined. তাহলে সেই রিকার্সিভ ফাংশনটাকে বলা হবে ওয়েল ডিফাইন্ড। জি স্যার। আচ্ছা, তো রিকার্শনের সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশন। তো আমরা তো জানি যে n ফ্যাক্টোরিয়াল মানে কি? স্যার মানে স্যার 1 ওই, into 2 into up to n, তাই না? জি স্যার। তো এখন হচ্ছে যে আমরা যদি কোনো একটা ফাংশনকে রিকার্সিভলি ডিফাইন করতে যাই, রিকার্সিভলি সলভ করতে যাই, তাহলে ফাংশনটাকে রিকার্সিভলি যদি আমরা ডিফাইন করতে পারি তাহলে রিকারশন দিয়ে সলভ করাটা অনেক সহজ। জি স্যার। তো আমরা একটু আগে বললাম যে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 into 3 into 4 into up to n, অথবা উল্টা ভাবে যদি বলি n into n minus 1 n minus 2 up to 1। কিন্তু জি এটা স্যার। আসলে রিকার্সিভ ডেফিনিশন না, এটা বেসিক্যালি একটা ইটারেটিভ ডেফিনিশন। জি স্যার। রিকার্সিভ ডেফিনিশন কোনটা? যদি আমরা বলি n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n into n minus 1 ফ্যাক্টোরিয়াল, জি স্যার। এইটাকে বলা হবে রিকার্সিভ ডেফিনিশন। তো এখানে কিছু শর্ত আছে, দেখো। যদি n এর মান 0 হয় তাহলে n ফ্যাক্টোরিয়াল মান হবে কত? 1। 1 স্যার। যদি n গ্রেটার দেন 0 হয় তাহলে n ফ্যাক্টোরিয়াল মান হবে n And ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। জি এটা স্যার। হচ্ছে একটা কমপ্লিট রিকার্শনের ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ ডেফিনিশন। তাহলে নিচে দেখো একটা এক্সাম্পল দিয়েছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল যদি বের করতে যাই আমাদের ইটারেটিভ হইতো কি 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4, তাই না? জি স্যার। কিন্তু রিকার্সিভে আমরা কি বলছি, যেহেতু n এর মান 0 থেকে বড় তাহলে জি 4 স্যার। ফ্যাক্টোরিয়াল হবে 4 ইনটু 3 3 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টরিয়াল। জি স্যার। তাহলে এই যে আমি 4 ফ্যাক্টোরিয়ালকে ডিফাইন করছি কি দিয়ে, 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে রিকার্শন। যে ওখানে আবার কি রয়ে গেল, 3 ফ্যাক্টোরিয়াল রয়ে গেল। আমি একটা ফ্যাক্টোরিয়ালকে ডিফাইন করছি আরেকটা ডিফারেন্ট ফ্যাক্টোরিয়াল এবং সাথে অন্য কিছু ফ্যাক্টর দিয়ে। বুঝা গেছে? জি স্যার। তাহলে যে রিকার্শন জানে না, মানে সে যদি বলে যে 4 ফ্যাক্টোরিয়াল মান কত, তুমি যদি উত্তর দাও 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, সে কি স্যাটিসফাই হবে পুরোপুরি? না স্যার। সে বলবে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কি? তখন তুমি 3। বলবে যে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি সে আবার বলবে কি 2 ফ্যাক্টোরিয়াল কি 2 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। জি স্যার। বুঝিনি। না না দেখিনি। আচ্ছা, তাহলে সে বলবে যে 2 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। জি স্যার। এখনো সে বলবে যে এখনো তো আমি জানি না 1 ফ্যাক্টোরিয়াল কি, সে বলবে 1 ইনটু 0 ফ্যাক্টোরিয়াল। এখনো সে তখন আবার জিজ্ঞাসা করে 0 ফ্যাক্টোরিয়াল কি। এখন হচ্ছে যে দেখো এখানে n এর মান 0 হলে 0 ফ্যাক্টোরিয়াল মান কি বলেছে? 1। 1 হবে স্যার। তাহলে 1 হবে। তাহলে এই প্রথম ফ্যাক্টোরিয়াল ছাড়া একটা কি মান বলে দিল, তাই না? জি স্যার। যে সে হয়তো সেটা জানে, তাহলে সে এখানে হলো। তো এই যে ধীরে ধীরে 4 থেকে 0-তে আসলাম, এটাই হচ্ছে ওই কন্ডিশনটা, যে প্রতিবার যখন রিকার্শন কল হয় বেস ভ্যালুর দিকে যায়। তাহলে বেস ভ্যালু একটাও থাকতে পারে একাধিকটা, তাই না? জাস্ট 0 হলে জি স্যার। রিকার্শন বন্ধ হবে। তার মানে এখানে বেস ভ্যালু একটা।
তাহলে আমি যেখান থেকে শুরু করি না কেন আস্তে আস্তে আমি কোথায় যাব, জিরোর কাছে যাব। সেকেন্ড কন্ডিশন অনুসারে each time the function does refer to it, the argument of the function must be closer to a base value. তাহলে এখানে যেহেতু বেস ভ্যালু একটাই, তাহলে প্রতিবার যখন আমি ফাংশনকে ডাকবো আস্তে আস্তে কার দিকে যাব, জিরোর দিকে যাব, এবং যখন জিরো পেয়ে যাব তখন রিকারশনটা থামবে। ক্লিয়ার কথাটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কি আমি কি 4 ফ্যাক্টরের মান পেয়ে গেলাম? না স্যার। পাই নাই। কি করতে হচ্ছে, এই যে 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1, এটা তাহলে এই যে উপরে 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 ইনটু 0 ফ্যাক্টরিয়াল, এই 0 ফ্যাক্টরিয়াল এখানে 1 বসাই দিলাম, তাই না? জি স্যার। তাহলে 1 ফ্যাক্টরিয়াল মান কত পাচ্ছি? 1। 1। এই মানটা এখন 2 ফ্যাক্টরিয়াল, এখানে 2 ইনটু 1 ফ্যাক্টরিয়াল এখানে হচ্ছে বসাই দিব। জি তাহলে স্যার। কত পাবো? 2। 2 স্যার। 3 ইনটু 1 2। এই 2 ফ্যাক্টরিয়াল মানটা 3 ফ্যাক্টরিয়াল মানের এখানে বসাই দিব। 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল যেহেতু অলরেডি বের করে ফেলছি 2, তাহলে 3 ফ্যাক্টরিয়াল মান হবে কত? 6। 6 হবে স্যার। তাহলে এই 3 ফ্যাক্টরিয়াল বসাবো, 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল মান তাহলে আমরা এখন পেয়ে গেছি। তাহলে এখানে 4 ইনটু 6 তাহলে কত আসলো? 24। এই 24। 24 হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। জি স্যার। তাহলে এখানে দেখো আমার প্রথমে 4 ফ্যাক্টরিয়াল ছিল, কিন্তু ওইটার মান আমি বের করতে পারি নাই। সবার শেষে গিয়ে কি এটা বের হয়েছে। জি স্যার। সবার শেষে আসছিল কি 0 ফ্যাক্টরিয়াল, কিন্তু এটার মান সরাসরি আমি পেয়ে গেছি। জি স্যার। তাহলে এখানে একটু গন্ধকার আসে, এটা ডাটা স্ট্রাকচারের সাথে মিল পাওয়া যাচ্ছে। আমরা একটু আগে পড়লাম ডাটা স্ট্রাকচারটা, স্ট্যাক, তাই না? জি স্যার। লাস্ট ইন ফার্স্ট আউট। জি স্যার। তাহলে ওই যে কম্পিউটার যখন কম্পাইলার যখন বা কম্পিউটার যখন এই রিকারশন সলভ করে তখন ইন্টারনালি তাকে হচ্ছে কি একটা স্ট্যাক মেনটেন করতে হয়। জি স্যার। ঠিক আছে? তো আমরা ফরচুনেট সি ল্যাঙ্গুয়েজে হচ্ছে এই কাজটা হচ্ছে কি কম্পাইলারের দায়িত্ব নিয়ে নেয়। অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেখানে রিকারশন সাপোর্ট করে না, তাহলে সেখানে তোমাকে বসে বসে নিজ হাতে এই কাজগুলো করতে হতো, প্রোগ্রামারকে করতে হতো। কিন্তু যেহেতু সি হচ্ছে ইন্টারনালি স্ট্যাকটা মেনটেন করে, তাহলে আমরা কি কল করলেই ভিতরে যে এই স্তরে স্তরে যে জিনিসগুলো রাখা হয় এই কাজটা হচ্ছে কম্পাইলার নিজ দায়িত্বে করে। আচ্ছা, এখানে দেখো আমাদের এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের, তোমরা ওই ফার্স্ট সেমিস্টারে পড়েছো, এটা ইটারেটিভ ডেফিনিশন। অর্থ হচ্ছে 1 থেকে n পর্যন্ত তোমরা যদি গুণ করতে থাকো তাহলে কি হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল মান পাওয়া যাবে না? জি স্যার। তাহলে উপরেরটা হচ্ছে এটা, আর নিচেরটা হচ্ছে একটু আগে আমরা যেটা পড়লাম, ইফ n ইকুয়াল টু 0 দেন ফ্যাক্ট ইকুয়াল টু 1। এরপরে ফ্যাক্টোরিয়ালকে ডাকতেছি কি দিয়ে, n-1 দিয়ে। তাহলে প্রতিবার হচ্ছে আমাদের কি এক এক করে কি কমবে, কমবে আর স্যার। ভিতরে আমরা হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু n ইনটু ফ্যাক্ট। তাহলে এখান থেকে আমরা পাবো। তো তোমরা মনে হয় কোডটা তো সবাই লিখতে জানো। জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, মানে আমরা সাধারণত এরকম লিখি যে ইফ n ইকুয়াল টু 0 ধরো ফ্যাক্ট ইকুয়াল টু 1 বা রিটার্ন 1, আর এলস হচ্ছে কি রিটার্ন n ইনটু ফ্যাক্টোরিয়ালকে আবার জি হ্যাঁ স্যার। ফ্যাক্টোরিয়াল n-1 দিয়ে হচ্ছে কল করি, তাই না? জি স্যার। আর তুমি যদি গুণ করতে চাও ওই যে এইভাবে n ইনটু ফ্যাক্ট করে পরে ফ্যাক্টটাকে হচ্ছে রিটার্ন করতে পারো, যেভাবেই করো না কেন। তো এটা যেহেতু একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এবং সবাই জানো, আমি আর এটা ডিটেইলস কোডিং এ গেলাম না, কিন্তু এটার ইমিডিয়েট কোডটা আজকে সবাই করে ফেলবে। জি স্যার। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ফিবোনাচ্চি সিকোয়েন্স। তো এটা আগে মনে হয় একবার কথা হয়েছে যে আমরা এই সিকোয়েন্সটা জানি, এটার মেইন প্রপার্টি কি? স্যার মানে পরবর্তী হবে আগের দুটোটার যোগফল হবে স্যার। হ্যাঁ, এই সিরিজের যে কোনো সংখ্যা তার আগের দুটো সংখ্যার যোগফলের সমান। তাহলে শুধু ঝামেলা হচ্ছে কি প্রথম দুইটা, তাই না? কারণ তাদের আগে জি তো দুইটা নাই। তাহলে ওই দুইটাকে আমাকে ডিফাইন করে দিতে হবে। তো কেউ হচ্ছে 0-1 ডিফাইন করে, কেউ হচ্ছে 1-1 ডিফাইন করে। একই কথা, কারণ আমি 0 আর 1 যোগ করলে কি এই 1টাই পেয়ে যাচ্ছি না? 1 পাবো। জি স্যার। অর্থাৎ হচ্ছে আমি যদি f0 = 0 f1 = 1 বলি তাইলে হবে, অথবা আমি f1 = 1 f2 = 1, তাহলে এইভাবে সিরিজটা পেয়ে যাব। যেমন এখানে যেতে যেতে 55 বলেছে, এর পরের সংখ্যাটা কত হবে? স্যার 55 প্লাস 34। 34, তাহলে এটা 89 হবে, তাই না? জি স্যার। এভাবে পাবো। তো এখানে হচ্ছে আমাদের এটা রিকার্সিভ ডেফিনেশনটা দেওয়া আছে, যদি n এর মান 0 হয় অথবা n এর মান 1 হয় তাহলে fn = হচ্ছে n, আর যদি n গ্রেটার দেন 1 হয় তাহলে fn = হচ্ছে কি fn-2 প্লাস fn-1। তাহলে n তম সংখ্যাটা হবে n-1 তম এবং n-2 তম সংখ্যার যোগফলের সমান। যোগফলের সমান। জি স্যার। তাহলে একটু যদি চিন্তা করো,
একটু আগে আমরা ফ্যাক্টোরিয়াল যেভাবে সলভ করেছি বা কম্পিউটারে যেভাবে করি ঠিক সেম প্রসিডিউরে হচ্ছে কি আমরা হচ্ছে কি করতে পারবো এটা করতে। আগে ছিল n এর মান 0 হলে রিটার্ন করতাম কি 1, আর এখন হচ্ছে n এর মান 0 বা n এর মান 1 হলে রিটার্ন করব হচ্ছে কি n, অর্থাৎ 0 পাইলে 0, 1 পাইলে 1। আর ওখানে এলস দিয়ে লিখেছিলাম কি রিটার্ন n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এখানে কি হবে বলো দেখি। স্যার এখানে হবে স্যার এফ মানে n মাইনাস 1। ফাংশন দুইবার কল হবে, অর্থাৎ হচ্ছে যদি ফাংশনের নাম ফিবোনাচ্চি রাখো তাহলে ফিবোনাচ্চি n-2 প্লাস 2 প্লাস ফিবোনাচ্চি n-1। n-1 জি এবার স্যার। ছিল রিটার্নটা করতাম n ইনটু ফাংশনের নাম, জি প্যারামিটার স্যার 1 কম, তাই না? আর এখানে হচ্ছে ফাংশনের নাম একবার হচ্ছে প্যারামিটার 2 কম, একবার হচ্ছে প্যারামিটার 1 কম, এবং একদম তাদের মাঝখানে কি যোগফল। যোগফল জি স্যার। তার মানে এটা সবাই করতে পারবে, এটা আমি আজকে কাজ দিয়ে দিব। তো এটাকে অ্যালগরিদম আকারে হচ্ছে এখানে লিখেছে, যদি n এর মান 0 অথবা n এর মান 1 হয় তাহলে ফিব হচ্ছে n, আর না হলে আমরা ফিবে ফিবি দুইটা পাবো, যেখানে একটা n-1 n-2 হবে, এবং ওই দুইটা মানকে আমরা যোগ করে যোগফলটা হচ্ছে রিটার্ন হবে। আচ্ছা, এবার হচ্ছে ছোট্ট একটু অন্য জায়গায় যায়, ডিভাইড এন্ড কনক্যুর অ্যালগরিদম। এটা আমরা আগে কখনো শুনেছো? না স্যার শোনা হয়নি স্যার। তো ডিভাইড এন্ড কনক্যুর অ্যালগরিদম হচ্ছে যে একটা প্রবলেম যদি বড় হয় তাহলে সেটাকে আমরা সিমিলার সাব প্রবলেমে হচ্ছে ভাগ করব, করে ওই ছোট অংশটাকে সলভ করে ওখান থেকে ফাইনাল সলিউশনটা বের করব। এভাবে বলছে কনসিডার প্রবলেম P associated with the set S. Suppose A is an algorithm which partition S into smaller sets such that solution of the problem P for S is reduced to the solution of P for one or more of the smaller set. তো আসলে আমরা এই ধরনের একটা প্রবলেম সলভ করেছি, আমাদের যে বাইনারি সার্চ প্রবলেম ছিল সেটা জি এক স্যার। ধরনের ডিভাইড এন্ড কনক্যুর প্রবলেম। তো এখানে আমরা আরেকটা প্রবলেম দেখছি যেটা হচ্ছে অ্যাকারম্যান ফাংশন বলে, ছোটকালে আমরা এই ধরনের ফাংশন হয়তো ম্যাথে করেছি। তো কি বলেছে এটা, যদি m এর মান 0 হয় তাহলে a mn এর মান হবে n+1, যদি m এর মান 0 না হয় এবং n এর মান 0 হয় তাহলে amn হবে am-1 1, আর যদি m ও নট 0 n ও নট 0 হয় তাহলে amn হবে am-1 amn-1। তাহলে এই ধরনের একটা যদি ফাংশন থাকে, যেমন এটাকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে অ্যাকারম্যান ফাংশন, তাহলে এর কোন একটা ভ্যালুর জন্য মান বের করতে হবে। যেমন ধরো আমি বললাম a13 এর মান বের করো, তাহলে বাসায় তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আমার ল্যাপটপের চার্জ চলে যাচ্ছে, যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বুঝবে যে ল্যাপটপের চার্জ চলে গেছে আর কি। জি স্যার। হ্যাঁ, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো যেমন a13, তাহলে এখানে a b c এর মধ্যে কোন ক্যাটাগরিতে পড়তেছে? স্যার সি তে, তাই না? কারণ এখানে ই তে। m ও নট 0 n ও নট 0, জি তাহলে স্যার। a13 কি হবে? a m-1, m হচ্ছে যেহেতু প্রথমটাকে আমরা m বলছি তাহলে হবে এখানে m হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে জি 0, স্যার। এরপর কমা দিয়ে a m-n-1, m হচ্ছে 1 আর n ছিল 3, তাহলে হয়ে যাচ্ছে কি 2, 3 - 1 2, তাই না? তাহলে এখানে দেখো a13 মান হচ্ছে a0 a12, তাহলে এটা সলভ করতে গেলে আগে কাকে সলভ করতে হবে? a12 কে সলভ করতে হবে না? a12 কে সলভ করতে হবে স্যার। জি স্যার। a12 কে সলভ করতে গেলে পাওয়া হচ্ছে কি a0 a11, তাহলে আগে আবার কাকে সলভ করতে হবে? তাহলে স্যার a11, a11 কে স্যার। a1 সলভ করতে গেলে আবার a10 চলে আসছে, ওইটাকে সলভ 10। করব। জি স্যার। তাহলে a10 তে একটু সি তে না গিয়ে তখন কন্ডিশন কোথায় যাচ্ছে, যেহেতু m টা নট 0 কিন্তু n টা 0 হয়ে গেছে, তাহলে এটাতে আসবো, তাই না? জি বি স্যার। কন্ডিশনে আসবো। এই জন্য দেখো a10 টা a01 হয়ে গেছে। এখন a01 টা হচ্ছে কি m যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা ডাইরেক্ট মান পেয়ে যাচ্ছি n+1, তাহলে a01 টা হয়ে যাবে কি a1+1 = 2, তাহলে এটা পেয়ে গেলাম। এটা এখন বসাতে গিয়ে আবার অনেকগুলো সলভ করতে হবে, করে যেতে যেতে ফাইনালি রেজাল্ট কত পাবো? স্যার এই ধরনের 5 একটা রেজাল্ট পাবো। এই এক্সাম্পলে 5 পেলাম। এখন আমি যদি ভ্যালুগুলো চেঞ্জ করে দিই m আর n, তাহলে কি অন্য রেজাল্ট হয়তো পাবো, তাই না? জি স্যার। তো পরীক্ষা অনেক সময় এরকম আসে যে এই m আর n এর এই ভ্যালুর জন্য
অ্যাকারম্যান ফাংশনের রেজাল্ট কত হবে সেটা পরীক্ষা অনেক সময় আসে। আজকে আমাদের এটা লাস্ট টপিক, টাওয়ার্স অফ হ্যানয়। তো এটা সম্পর্কে আগে কেউ জানো? এটা বাচ্চাদের একটা গেম। স্যার স্যার বড়টা সবার নিচে থাকে, ছোটটা হ্যাঁ, সবার হ্যাঁ। উপরে। অর্থ হচ্ছে এখানে 3টা প্যাগ আছে, অর্থ হচ্ছে যে খুঁটি আছে, তাই না? ABC দেখতে পাচ্ছ। জি স্যার। তো এগুলোর ভিতরে কিছু ডিস্ক থাকে গোলাকার। জি তো স্যার। ডিস্ক গুলো হচ্ছে ডিফারেন্ট শেপের, একটা সাইজ একরকম আর একটা সাইজ একরকম। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে এ তে যতগুলোই ডিস্ক থাকুক না কেন, এ থেকে কোথায় মুভ করব? সি তে মুভ করব। জি স্যার। আচ্ছা, মুভ করার সময় তারা কিছু শর্ত দিয়ে দিয়েছে যে আমরা কখনোই বড়টার উপরে ছোটটা রাখতে পারবো, কিন্তু ছোটটার উপরে কি রাখতে পারবো না? বড়টা রাখতে পারবো না স্যার। বড়টা রাখতে পারবো না। আর হচ্ছে একবারে একটা মুভ করব, এবং ABC এর যে কোনো জায়গায় হচ্ছে কি এদেরকে রাখতে হবে, মাটিতে রাখতে পারবো না। জি স্যার। তাহলে আমার টোটাল কয়টা মুভ করতে হবে? যদি ধরো আমার এখানে n সংখ্যক ডিস্ক থাকে, সাপোজ ধরো আমার এতে 3টা ডিস্ক আছে, 1 2 3। 1 হচ্ছে সবচেয়ে ছোট, 2 হচ্ছে তারপরে বড়, আর 3 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমি এ থেকে সি তে 3টা ডিস্ককে সরাবো ওই শর্ত অনুসারে যে কখনোই ছোট উপর বড় রাখবো না, একবারে একটা মুভ করতে পারবো, এবং ABC এর যে কোনো এক জায়গায় রাখতে হবে, মাটিতে রাখা যাবে না। তাহলে জি স্যার। মিনিমাম কয়বার মুভমেন্টে 3টা ডিস্ককে এ থেকে সি তে নেওয়া যাবে? এটা করে বলতে পারবে? 2 3 4 5 6। মানে আমার শেয়ারিংটা ইয়ার কারণে আমি এখন ওই ড্রয়িংটা করতে পারতেছি না, তাহলে আমার আবার আলাদা করে ড্রয়িংটা করা লাগবে। তারপর আমি একটু চেক করে দেখি। কোন একটা ঝামেলা করতেছে। আচ্ছা থাক, আপাতত এই মুহূর্তে আর ঝামেলা না করি। কে বলতে পারবে কয়বার হলে এটা পারা যাবে? কেউ পেরেছো? আচ্ছা দেখো তো ইয়াটা চেঞ্জ হয়েছে কিনা। জি স্যার, হয়েছে। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমি একটু আঁকাবাকি করতে পারবো। হুম, এই যে ধরো এখানে আছে 1, এখানে ধরো 2, এখানে 3, আর নিচের গুলো নাই। তাহলে কি হবে? কয়বারে পারা যাবে? আচ্ছা, সময় যেহেতু আর বেশি নাই, মিনিমাম কয়বার লাগবে? 7বার লাগবে। কেউ করতে পারছো? স্যার এটা 2 to the power n - 1 হিসাব করতে হয়। এটা তো ফর্মুলা, তুমি তো আগে কাজটা জানতে হবে। তো কিভাবে? প্রথমে হচ্ছে 1 কে কোথায় নিব? এখানে নিব। তাহলে 1 চলে গেল, তারপরে 2 কে এখানে নিলাম, তাহলে কয়টা মুভমেন্ট হলো? 2টা, তাই না? তারপরে 1 কে আবার এখানে নিয়ে আসলাম, কয়টা হলো? ও 3টা। আল্লাহ, আমার ইয়ে শেষ, ল্যাপটপে চার্জ শেষ। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। ওই বাকি যেটুকু রইলো এটা নেক্সট ক্লাসে একটু হালকা আলোচনা করবো আর কি। জি স্যার, ইনশাল্লাহ স্যার। মোটামুটি আমাদের শেষ। এই মানে এটা একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা নেক্সট ক্লাসে দেখাবো আর কি। ঠিক স্যার আছে, আসসালামু সবাইকে আলাইকুম। হ্যাঁ জি অনেক স্যার। ধন্যবাদ। জি, ওকে স্যার, আসসালামু ইনশাল্লাহ স্যার। আলাইকুম। জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম।